শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএটিভির প্রতিদিনের আয়োজন গল্পকথার আজকের আয়োজনে। সাথে আছি আমি বরাবরের মতোই অর্চি রহমান, থাকবো পুরোটা সময় জুড়ে। আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন একজন অতিথি। দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জিয়াউদ্দিন চৌধুরী, কান্ট্রি ম্যানেজার শাওমি বাংলাদেশ। শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গল্পকথার আজকের আয়োজনে। কেমন আছেন আপনি? ভালো আছি, ধন্যবাদ আপনাকে আমাকে ইনভাইট করার জন্য। অসংখ্য ধন্যবাদ। এত ব্যস্ত সময়ের মাঝেও আপনি এসেছেন। আপনার জীবনের গল্পগুলো শুনতে চাই, আপনার কর্মজীবনের কথা জানতে চাই। তার আগে যদি জানতে চাই যে নতুন বছরটা কিভাবে শুরু হয়েছিল এবং ব্যস্ততার দিক থেকেও কেমন ব্যস্ততা চলছে এখন? 2022টা আসলে অ্যাজ এ কোম্পানি আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং, বিকজ আমরা বাংলাদেশে নতুন করে ফ্যাক্টরি রিসেন্টলি চালু করেছি। অনেক প্ল্যান করতে হচ্ছে এবং ওভারঅল আমরা ব্যবসাটাকে বাড়ানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ব্যবসার ফ্রন্টে। আর হচ্ছে পার্সোনাল জায়গা থেকে এটা আসলে 2020-21 আমাদের সবারই পার্সোনাল লাইফে খুব একটা ভালো যায়নি, গেছে খারাপ ভালো মন্দ মিলিয়ে আসলে গিয়েছে। স্পেশালি কিডস আর হ্যাভিং এ ভেরি টাফ টাইম ইন দ্য হাউস, যে তারা আসলে স্কুলে যেতে পারছে না। সো তো এই সময়টা আসলে পার্সোনালি একটু বেশি সময় দিতে হয় বাচ্চাদের। আমি 2022 সালে আমি এটাই চিন্তা করেছি যে যতই আসলে কাজ থাকুক, ট্রাই টু স্পেন্ড মোর টাইম উইথ দ্য কিডস, সো দ্যাট এই যে তাদের এখন একটা পার্সোনাল ব্যারিয়ার যাচ্ছে, সেটা যেন দে ক্যান হ্যাভ মাচ মোর কমফোর্ট ইন দ্য হোম। হ্যাঁ, সবাই আসলে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, তারপরেও আমরা স্বাভাবিকভাবেই কাজ করে যাওয়ার চেষ্টা করছি, এখন স্বাভাবিক জীবনে আছি। সেক্ষেত্রে যদি এই গত 2 বছরের শাওমি বাংলাদেশের সেই সময়কার কথা যদি একটু জানতে চাই, ওই সময়টাতে প্ল্যানিং কি ছিল, আসলে কিভাবে কাজ করেছে তারা? আসলে এক্সট্রিমলি একটা চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট। আর আমরা এমন একটা ডাইনামিক ইন্ডাস্ট্রিতে কাজ করি। স্মার্টফোনকে সবাই বলে হচ্ছে ইজ এ মেল্ডিং আইস, বিকজ প্রতিনিয়ত নতুন নতুন টেকনোলজি আসছে। আজকে যে প্রোডাক্টটা আসছে, মেবি 3 মাস পরে ইউ ডোন্ট হ্যাভ দ্য সেম ভ্যালু অফ দ্যাট প্রোডাক্ট। নতুন একটা টেকনোলজি আসছে। সো আমাদের এখানে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা আমরা ফেস করেছি, সেটা হচ্ছে লজিস্টিক ইস্যু। গ্লোবাল সাপ্লাই চেনে একটা বড় ধরনের ইন্টারাপশন হয়েছে। সো এই সময়টা, এই প্ল্যানিং এবং পুরো ম্যানেজমেন্টটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। এইটা একটা, পাশাপাশি দেশে তো চ্যালেঞ্জ ছিলই আমাদের, যেহেতু আমরা আসলে বাংলাদেশ পুরোটাই অফলাইন ড্রিভেন মার্কেট। আমাদের প্রচুর সহকর্মী আমাদের সাথে কাজ করে। তারা আসলে এক্সট্রিম এনভায়রনমেন্টেও তারা আসলে মার্কেটে কাজ করেছে। আমাদের প্রোডাক্টটা সবার কাছে পৌঁছে দিতে হয়েছে। সো এই সব কিছু ম্যানেজ করাটা আসলে ওয়াজ ডিফিকাল্ট। বাট ওই জায়গাটার থেকে আমরা কিছুটা সময় উই ফেল্ট যে এটা আসলে একটা অ্যাকমপ্লিশমেন্টেরও জায়গা আছে, বিকজ আমরা আসলে ঠিক ওই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেইটাকে আসলে সাপোর্ট করেছি। ঠিক ওই সময়টাতে আমাদের লাইফস্টাইলটা অনেকটা ডিজিটালি মুভ করেছে ফিজিক্যাল মুভমেন্ট থেকে। ওই সময় ডিজিটাল ডিভাইসের রিকোয়ারমেন্টটা অনেক বেশি জরুরি ছিল। সো আমরা আসলে ওই রিকোয়ারমেন্টটাতে কাজ করার জন্য কিছুটা চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টটাকে আমরা অ্যাকসেপ্ট করেছি, এবং আই থিঙ্ক ওই যে এটা ওভারকাম করতে পেরেছি, এটাই আমাদের কাছে একটা অ্যাকমপ্লিশমেন্ট। এবং যেহেতু এই করোনাকালীন সময়টাতে অর্থনৈতিক দিক থেকে সব কোম্পানি মোটামুটি অনেকখানি লসের মুখোমুখি হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আসলে নতুন বছরে কি ধরনের প্ল্যানিং বা স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে যদি একটু জানতে চাই। দেখেন, আমরা আসলে আমাদের ব্যবসার মডেলটা হচ্ছে ভেরি সিম্পল। আমরা গ্লোবালি যে মডেল নিয়ে কাজ করি, আমরা আমাদের ইনোভেশনটা আমরা সবার কাছে পৌঁছে দিতে চাই। সো আমাদের ওয়ান অফ দ্য মোটো আর ফিলোসফি হচ্ছে ইনোভেশন ফর এভরিওয়ান। ব্যবসা ইজ ইম্পর্টেন্ট, তার পাশাপাশি আমরা 3টা জিনিস খুব প্রায়োরিটি দেই। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আমরা আমাদের ফ্যানদের জন্য নিয়ে আসি, অনেস্ট প্রাইস অ্যান্ড আফটার সেল সার্ভিস। সো আমরা আসলে ব্যবসার পাশাপাশি এই 3টা জায়গাটাকে সমানভাবে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছি। এবং সেই গল্পগুলো আরও শুনবো, তবে আপনার যাত্রা শাওমির সাথে কিভাবে শুরু হয়েছিল এবং কবে শুরু হয়েছিল একটু জানতে চাই। শাওমি
তে আসলে আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন যে শাওমি বাংলাদেশে আসলে জয়েন করেছে। সো 2018 সালে স্টার্টেড শাওমি জার্নি। আমি একটা একটা ছোট্ট 300-400 স্কোয়ার ফিটের একটা কনফারেন্স রুমে উই স্টার্টেড আর শাওমি বাংলাদেশ জার্নি। আমার সাথে স্টার্টেড উইথ ওয়ান অফ অ্যানাদার কলিগ, আর কিছুদিন পরে আমার সাথে একজন জয়েন করেছিল। আমরা দুজন শাওমি বাংলাদেশের জার্নিটা স্টার্ট করি 2018 সালে। সেখান থেকেই আজকে আমাদের অলমোস্ট 2000-এর উপরে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি এমপ্লয়মেন্ট আছে শুধু কোর বিজনেসে। পাশাপাশি রিসেন্টলি আমরা আমাদের ফ্যাক্টরিটাও ওপেন করেছি, ওখানেও পর্যায়ক্রমে অলমোস্ট 1000-এর মতো এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হয়। এই অল্প সময়ে যে অগ্রগতি হয়েছে এটা আসলে অনেকটাই মনে রাখার মতো এবং একটা নিদর্শন হিসেবেই থাকার মতো, কারণ খুব একটা বড় বিজনেস শুরু হতে হতে কিন্তু অনেকটা সময় চলে যায়, অনেকটা পথ পাড়ি দিতে হয়। সেক্ষেত্রে এই রিজনটা আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় শাওমি ফ্যান্স, যেমন আমরা আসলে যে প্রোডাক্টটা তৈরি করি সেই প্রোডাক্টটা আসলে সবার আগে আমাদের ফ্যানদের কথা চিন্তা করে তৈরি করি। যে কোনো প্রোডাক্ট যখন তৈরি করি, প্রোডাক্টটা আমরা প্রথমে আমাদের ফ্যানদের তৈরি করার ডেভেলপমেন্ট স্টেজে ফ্যানদের দেই। তারা এটা ইউজ করে তারা আমাদের ফিডব্যাক দেয় যে এটাতে আসলে ভালো কি হচ্ছে, খারাপ কি হচ্ছে। সো সেই কারণে আমরা আসলে অনেক বেশি ফ্যান সেন্ট্রিক ব্র্যান্ড, এবং ওনাদের ফিডব্যাকটা নিয়েই আমাদের একটা কমপ্লিট প্রোডাক্ট তৈরি হয়। কেমন ধরনের ফিডব্যাক পেয়েছেন সেটা শুনতে চাই, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে আসছি। দর্শক, গল্প কথায় সময় হয়ে গেল, ছোট্ট একটা বিরতি। এবার ফিরে আসছি আবার অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম গল্প কথার আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জিয়াউদ্দিন চৌধুরী, কান্ট্রি ম্যানেজার শাওমি বাংলাদেশ। যে ফিডব্যাকের কথা বলছিলেন, সেক্ষেত্রে আসলে পজিটিভ নেগেটিভ দুটোই যদি জানতে চাই, কেমন ধরনের ফিডব্যাক পেয়েছেন এবং কোন বিষয়গুলোকে ইমপ্রুভ করতে হবে বলে মনে হয়েছিল সেই সময়টাতে? দেখেন, ওই সময়টাতে ডিফারেন্ট সেগমেন্টের ফ্যানদের ডিফারেন্ট রিকোয়ারমেন্ট থাকতো। আমরা আসলে চেষ্টা করেছি যে মোস্ট অফ দ্য ফিডব্যাকগুলোকে যাতে ক্যাটার করা যায়। ফর এক্সাম্পল, আমরা 2019-এর দিকে একটা জিনিস স্ট্রংলি ফিল করলাম যে ফ্ল্যাগশিপ সিরিজের প্রসেসরগুলো প্রাইস হচ্ছে অনেক বেশি। আর একটা ফোনের প্রসেসর হচ্ছে একটা ফোনের কি থিংস। আমরা যখন একটা পিসি কিনি, আমরা চিন্তা করি হচ্ছে ইন্টেল কিনবো কিনা, কোরাই 3, কোরাই 5। ঠিক ফোনের ক্ষেত্রেও কিন্তু তাই। বাট ফোনের টেকনিক্যালিটিটা যেহেতু আসলে ম্যাস লেভেলে যায়নি, সেহেতু হয়তো বা সবাই বুঝছে না। বাট যারা আসলে ফ্যান, যারা আসলে টেক সেভি, দে আন্ডারস্ট্যান্ড দিস। তারা দে ওয়ার আস্কিং আস যে আপনারা ওয়াই ডোন্ট ইউ ব্রিং আ ফ্ল্যাগশিপ সিরিজ অফ স্ন্যাপড্রাগন প্রসেসর at an affordable price. So we have launched Pocophone F1 and it was a great success, and Snapdragon 845, it was a flagship processor during that time. আমরা মাত্র 25,000 টাকায় ওই ফোনটা লঞ্চ করেছি। So these are the feedback that we got. ইমপ্রুভমেন্টের জায়গা থেকে যখন যদি বলি, আমরা যখন ডিসপ্লে নিয়ে কিছু অনেক ফ্যান আমাদের বলেছে যে না, ওয়াই ডোন্ট ইউ গো টু FHD ডিসপ্লে। আমরা HD ডিসপ্লে চেয়ে FHD ডিসপ্লে, ইট উইল গিভ আস মোর ক্লিয়ারিটি, অ্যান্ড আমরা অনেক বড় রেজুলেশনে ছবি দেখতে পারবো, ব্রাউজ করতে পারবো। সো দেন 2019 থেকে 2020-তে we have leaned towards an FHD display to phone. So this is the way that we actually cater the requirement of the fans, and then we build our phone. And that is why খুব অল্প সময়েই আমরা মানুষের কাছে জনপ্রিয় একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে, খুব কম সময়ের মধ্যে। এবং আপনি যেহেতু কান্ট্রি ম্যানেজার হিসেবে কাজ করছেন, এই পজিশনটা হোল্ড করছেন, আপনাকে প্রতিনিয়ত কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়? পার্সোনালি একটা জায়গা হচ্ছে, আমার কাছে মনে হয়, এটা একদম ওপেনলি বলি, আমাদের দেশে একটা জায়গা স্পেশালি এখনও স্পেশালি আমাদের ইন্ডাস্ট্রিতে, যেহেতু আমরা আসলে অফলাইন রিটেল ড্রিভেন ইন্ডাস্ট্রি, এইখানে সবারই এক্সপেকটেশন হচ্ছে যে এইটার যে প্রধান কিম থাকবেন তারা হবেন বিদেশি। সো তো এইটা আসলে একটা মেন্টাল ব্যারিয়ার। এইটা আমার কাছে মনে হয় যে আমাদের একটা লেভেল পর্যন্ত আস্তে আস্তে কাটছে। আমি
প্রতিনিয়ত মাঝে মাঝে ফিল করি যে এইটা একটা মাইন্ডসেট পরিবর্তন জি। হওয়া আসলে মানে আমাদের নিজেদের উপরে নিজেদের আস্থা আসলে নেই, এরকম ব্যাপারটা কি? আমরা আসলে উই আর মোর কমপ্লেসেন্ট টু বি অ্যান্ড অনেক বেশি ট্রাস্ট করি মাঝে মাঝে বিদেশি এক্সপার্টদের প্রতি জি, জি। এট সাম পয়েন্ট অফ টাইম। সো এইটা আমার কাছে মনে হয় যে একটা এক্সপেকটেশনস এবং চ্যালেঞ্জেস আমরা ফেস করেছি। আপনি জানলে খুশি হবেন, শাওমি বাংলাদেশ বাংলাদেশে মোস্ট লাইকলি দ্য অনলি ফরচুন 500 কোম্পানি যেখানে সবাই বাংলাদেশি। বাংলাদেশি। So it's a great achievement for us and as a country also. আমার মনে হয় যে এই জায়গাটা আসলে সবাইকেই আমাদের সবাইকে পেট্রোনাইজ করা উচিত। আসলে সময় এসেছে, আমি মাল্টি ন্যাশনালে কাজ করি আজকে 10-12 বছরের উপরে। জি, জি। সো এখন আসলে আমাদের আসলে সময় হয়েছে একটা প্যারাডাইম শিফটিংয়ের। আমাদের লোকালসদের আসলে দায়িত্বটা নেওয়ার সময় এসছে। আমাদের এনভায়রনমেন্টটা আসলে আরও বেশি রিসেপটিভ হওয়া উচিত টুয়ার্ডস দ্য লোকাল লিডারশিপ। তাহলে একটা সময় হবে যে আমরা শুধু লোকাল না, আমরা আসলে গ্লোবাল লিডারশিপও তৈরি করতে পারবো। দেশের এতগুলো মানুষের কর্মসংস্থানের জায়গা হয়েছে, এটা তো অনেক বড় একটা ব্যাপার। এই কর্মজীবনের গল্পে না হয় আরেকটু পরে ফিরে আসি। যদি আপনার ছেলেবেলার কথা জানতে চাই, কোথায় কেটেছে, আপনি কোথায় বেড়ে উঠেছেন? আমার চাইল্ডহুডটা কেটেছে হচ্ছে লাকসামে। আই স্টার্টেড মাই স্কুল। আমার বাবা সরকারি চাকরি করতেন। আমি ক্লাস 3 পর্যন্ত লাকসামে পড়াশোনা করি। যাদের বাবা সরকারি চাকরিতে থাকেন তাদের তো বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, 10-12টা স্কুল চেঞ্জ করতে হয়। আপনার ক্ষেত্রে কি ব্যাপারটা এরকম ছিল? হ্যাড এ সিমিলার এক্সপেরিয়েন্স। আমার 3-4টে স্কুল চেঞ্জ করতে হয়েছে। সো আই কেম ব্যাক এট ঢাকা। আমি যখন ক্লাস 4-এ পড়ি, দেন দ্যাটস আ ডিসিশন দ্যাট আমার বাবা নিয়েছিল যে হি উইল রোম অ্যারাউন্ড, বাট আমরা এখানেই থাকবো। সো ফ্রম দেয়ার আমি ঢাকাতেই আছি। আমি মতিঝিল মডেল স্কুল থেকে আমার এসএসসি করি, কমার্শিয়াল ইনস্টিটিউট থেকে এইচএসসি। দেন আমি এশিয়ান ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ কমপ্লিট করে দেন আমি চাকরিতে ঢুকেছি। আমাদের দেশের জব সেকশনে বা জব সেক্টরে আসলে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কতটা ম্যাটার করছে? যে লাইনে পড়ালেখা করছে সে কি সেই লাইনেই পরবর্তীতে প্রফেশনালি কাজ করতে পারছে? এই বিষয়টা আপনি এখন কিভাবে দেখেন? আমার মনে হয় বেসরকারি সেক্টরে তো অবশ্যই পারছে, কারণ আমরা যখন কোনো হায়ারিংয়ে যাই আমরা আসলে রেলিভেন্ট এক্সপিরিয়েন্সটা দেখি, এখন অফকোর্স একাডেমিক ইয়েটাও দেখি, ব্যাকগ্রাউন্ডটাও দেখি। সো অফকোর্স ওই জায়গাটা তো আছে, ইটস অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ। এবং মোস্ট লাইকলি এখন অ্যাটলিস্ট বেসরকারি চাকরিতে তো সবাই ওই এফোর্টটাই দেয় যেন আমি যেখানে পড়াশোনা করেছি, যে একাডেমিক ইয়েতে কাছে আমি ওইটাতেই থাকি। সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যাতে সামনে এগোনো যায়। এবং এই গল্পে আরও ফিরবো, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, আবারও বিরতিটা নিয়ে আসছি। দর্শক, গল্প কথায় সময় হয়ে গেল, ছোট্ট একটা বিরতি নেবার ফিরে আসছি আবারও এক্ষুনি অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম গল্প কথার আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জিয়াউদ্দিন চৌধুরী, কান্ট্রি ম্যানেজার শাওমি বাংলাদেশ। যে ছেলেবেলার গল্প শুনছিলাম, তো ছেলেবেলায় কখনো কি স্বপ্ন ছিল এরকম কর্পোরেট জবে যাওয়ার বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার? মানে ছোটবেলায় তো সবারই একটা স্বপ্ন থাকে, ডক্টর, ইঞ্জিনিয়ার, কিছু একটা হবার। আপনার স্বপ্ন কি ছিল? আমি আসলে ছোটোবেলায় থেকেই আমি যখন অনেক ছোট ছিলাম তখন যে খেলনাটাই আমাকে এনে দিত আমি ওটা ভেঙে ফেলতাম, এটাকে আবার রিওয়ার্ক করতাম। এটা আমি ম্যাক্সিমাম মানুষের কাছে শুনি। ওটা থেকে যেটা হয়, ছেলেদের কাছে শুনি, এটা থেকে যেটা হয় যে ফ্যামিলিতে একটা পারসেপশন হয়েছিল যে আমি হয়তো বা ইঞ্জিনিয়ার হবেন। আমিও মনে মনে ভাবতাম। বাট একটা সময় পরে গিয়ে আই হ্যাভ রিয়েলাইজ যে আসলে আমি কথা বলতে পছন্দ করি, মানুষের সাথে মিশতে পছন্দ করি। এই দুটো জিনিসই আসলে বিজনেসে যায়। সো আই শুড কাম অ্যান্ড গো টু দ্য বিজনেস। সেই ক্ষেত্রে আমি পড়াশোনাও করেছি কমার্সে, এবং আস্তে আস্তে তো কর্পোরেট লাইফে। কিন্তু নিজের কোনো বিজনেস নিয়ে তাহলে কোনো পরিকল্পনা করেননি কেন? সেই দিকটাতে এগোননি কেন? আমরা আসলে যেভাবে জিনিসটা দেখি, এখন আমরা যারা মাল্টিন্যাশনালে কাজ করি আমাদের কাছে যেই কাজটা আমাদের আসলে করতে হয়, যেমন আপনি যদি চিন্তা করে দেখেন, আমি আমার এমবিএ কমপ্লিট করেছি 2007-এ। এখন আমি আসলে এই কোম্পানির
হেড হিসেবে কাজ manager করছি হিসেবে আজকে আছেন, জি। 3 বছর। সো এই এত স্বল্প সময় আমার এখানে আসতে গেলে আমাকে আসলে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। আচ্ছা। এত পরিশ্রম করার পরে ইউ উইল নট হ্যাভ টাইম এবং আপনার কনসেন্ট্রেশনটাও আসলে থাকে না। এবং আমাদের আসলে প্রফেশনালিজমটা এই জায়গায় থাকে যে উই অলওয়েজ হ্যাভ টু বি আ সিঙ্গেল ফোকাস। তো ওই যে ওই চাকরি, ওই লাইফ, প্রফেশনালিজম এটা করতে গিয়ে অন্য কোথাও চিন্তা করি নাই। আর এখন তো আমার কাছে এটাই বিজনেস। সো আই এম পার্ট অফ, আই কান্ট একদম। থিঙ্ক অ্যাবাউট দ্যাট দিস ইজ নট মাই বিজনেস, ইট ইজ মাই বিজনেস। নতুন বছরে 2022 সালে আসলে শাওমি নতুন কি নিয়ে কাজ করতে পারে, এবং ফোন ছাড়া অন্য কোনো কিছু নিয়ে কি, স্মার্টফোন ছাড়া অন্য কোনো কিছু নিয়ে কাজ করার সম্ভাবনা আছে কিনা ইন ফিউচার? 2022 সালে আমাদের মূল ফোকাসটাই হচ্ছে ওভারঅল বিজনেস এক্সপানশনে যাওয়া। যেহেতু আমরা বাংলাদেশে আমাদের মোবাইল ফোন, স্মার্টফোন ম্যানুফ্যাকচারিংটা শুরু করেছি। সো আমাদের স্মার্টফোনের পাশাপাশি আমরা 2022 সালে হয়তো বা আমাদের আরও ইকো যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আস্তে আস্তে বাংলাদেশের বাজারে আনতে পারি। বাট সবার আগে আমাদের প্রায়োরিটি হচ্ছে যে স্মার্টফোনের যে ফ্যাক্টরিটা চালু করেছি সেটাকে স্টেবিলাইজ করা, সেইটার থেকে বেস্ট আউটপুটটাকে এনশিওর করা এবং এইটার যে বেনিফিটটা সেটা আসলে মানুষের কাছে পৌঁছে দেওয়া। পাশাপাশি আমরা আরেকটা কাজ নিয়ে অ্যাজ এ কোম্পানি আমরা কাজ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে ডিজিটাল লিটারেসি। আচ্ছা। আমরা খুব স্ট্রংলি বিলিভ করি যে বাংলাদেশে এখন স্মার্টফোন ব্যবহারকারী হচ্ছে আর ফিচার ফোন ব্যবহারকারীর রেশিও হচ্ছে অ্যারাউন্ড 65-35%। সো এইটা আসলে আমাদের দেশে যে সোশিও ইকোনমিক কন্ডিশন কম্পেয়ারিং টু আদার কান্ট্রি, একই সোশিও ইকোনমিক কন্ডিশনের তুলনায় অনেক কম। আমাদের দেশে স্মার্টফোনের পেনিট্রেশন অনেক কম। সো আমরা এজ এ কোম্পানি আমরা মনে করি এটার একটা অন্যতম কারণ হচ্ছে ডিজিটাল লিটারেসিটার অভাব আছে। সো এই 2022 সালে আমরা উই হ্যাভ সেট এ সার্টেন টার্গেট যে কী করে ডিজিটাল লিটারেসিটাকে আরও বড় করা যায়। সো উই হ্যাভ ট্রাই টু কাম আপ উইথ অ্যান আইডিয়া অফ শাওমি একাডেমি বাংলাদেশ। শাওমি একাডেমি বাংলাদেশে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা ডিজিটাল কন্টেন্ট তৈরি করছি। একটা ফোন আসলে কতটুকু সহজবোধ্যভাবে মানুষ ইউজ করতে পারে, কতটুকু করতে পারে, ওই জিনিসপত্রগুলোর কন্টেন্ট আমরা তৈরি করছি এবং সেগুলো আমরা মানুষের মাঝখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং ইটস ওয়ান অফ আওয়ার বিগ প্রজেক্ট ইন 2022। এই বছরটাতে আসলে এই প্ল্যানিংটা নিয়েই এগোচ্ছেন। যদি নিজেকে আসলে 5 বছর পরে আপনি কোথায় দেখতে চান, সেটা কি শাওমির সাথেই বা শাওমি থেকে আলাদা, বা শাওমিকে কোথায় দেখতে চান, এই প্রশ্নটি যদি রাখতে চাই? আমরা আসলে আমাদের অ্যাজ এ কোম্পানি আমাদের অবজেক্টিভস ভেরি ক্লিয়ার। আমরা সকলের ভালোবাসার একটি ব্র্যান্ড হতে চাই। আমরা চাই যে আজকে আমাদের মানুষ যতটুকু ভালোবাসে 5 বছর পরে আমাদের মানুষ যেন আরও বেশি ভালোবাসে। আর পার্সোনাল ফ্রন্টে 5 বছর পরে আসলে আমি এমন কিছু করতে চাই যেন মানুষ আমাকে মনে রাখে। I have achieved almost a lot of things in my career, in my life. So আমার কাছে মনে হয় যে এখন দেশের জন্য করা, সমাজের জন্য করা, এর মাঝখানে মানুষ যেন আমাকে মনে রাখে। বাহ, এবং আপনাকে ভালোবাসে, সেটাই আসলে প্রত্যাশা। জিয়া ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসবার জন্য, এবং আপনার জীবনের জন্য অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি গল্পকথার এই আয়োজন থেকে। আবারও দেখা হবে নতুন আয়োজনে, নতুন পর্বে, নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এসএটিভির পর্দায় চোখ রাখবেন।